বিশ্বের বুকে বাংলার মুখ যারা চিনিয়েছেন, বুক চিতিয়ে তুলে ধরেছেন লাল সবুজ পতাকা। বাংলাদেশকে যারা চিনিয়েছেন নবরূপে, পাখির পাখায় উড়িয়ে দিয়েছেন বাংলা নামের দেশটিকে। সেই সব দূতকে নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন প্রাউড অফ ইউ। কারণ আমরাও তাদের বলতে চাই প্রাউড অফ ইউ। থেকে একদম সমতল থেকে সি লেভেল থেকে জিরো লেভেল থেকে অভিযান শুরু করে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার যে বিন্দু এভারেস্টের চূড়ায় সেখানে অভিযান করেছি। তো এই অভিযানটা শুরু করেছি আমি 25শে ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সি বিচ থেকে। সকাল থেকে হাঁটা শুরু করেছি, রাতে সারা রাত বৃষ্টি হয়েছে এবং সকাল থেকে আবহাওয়া খুবই খারাপ। চারপাশটা যদি দেখাই একটু সাউথ সামিটের আগে ওই সময় যাই, তখন খুব মনে হচ্ছিল যে মনে হয় পারবো না, কারণ এত ওয়েদার খারাপ হয়ে যাচ্ছিল। অক্সিজেন সিলিন্ডার মাস্ক লাগিয়ে হাঁটা, তারপরে সেই রাতের বেলায় ঠান্ডার মধ্যে হাঁটা, উইন্টের মধ্যে। সব থেকে কঠিন যে পার্টটা হিলারি স্টেপ, যেটা সবাই আমরা জানি হিলারি স্টেপের কথা, যে মাইটি হিলারি স্টেপ। সেই হিলারি স্টেপে গিয়ে ট্রাফিকে পড়ে গেছি। গল্পটা এক তরুণ পর্বতারোহীর, যিনি কক্সবাজার থেকে 84 দিন পায়ে হেঁটে গিয়ে সপ্তম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন, যিনি 2023 সালে গ্রেট হিমালয়া ট্রেইল এর দুর্গম পথ পাড়ি দিয়েছেন পায়ে হেঁটেই, যিনি প্রতিনিয়ত বাংলাদেশের পতাকাকে উঁচিয়ে ধরছেন আকাশ পানে। তিনি ইকরামুল হাসান শাকিল। আজ ডিবিসির স্টুডিওতে আছেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। শুরুতেই আমি আপনার কাছে জানতে চাই যে 84 দিন পায়ে হেঁটে আপনি কক্সবাজার থেকে এভারেস্টে পৌঁছালেন, ঠিক যেই সময়টায় আপনি এভারেস্টের চূড়ায় গিয়ে বাংলাদেশের পতাকাটাকে মেলে ধরলেন, সেই সময়ের অনুভূতিটা কেমন ছিল? সেসব অনুভূতিটা একদমই ভাষায় প্রকাশ করার মতো না। সেটা কি হলে সেইটা প্রকাশ করবো সেরকম শব্দ আমার জানা নেই। তো কিন্তু দীর্ঘ সময়, মানে কক্সবাজার ইরানি সমুদ্র সৈকত থেকে যখন হাঁটা শুরু করি এবং 84 দিন পরে যখন ঠিক 84 দিনের যখন আমি চূড়ায় উঠে দাঁড়াই, এই যে দীর্ঘ প্রতিবন্ধকতা পেরিয়ে গিয়ে, তো সে সময় শুধু একটা কথাই মনে হচ্ছিল যে এত এত প্রতিবন্ধকতা অতিক্রম করে এখানেই তো আসতে চেয়েছি, এটার জন্য লড়াই করেছি এবং আমি এখন পৃথিবীর সর্বোচ্চ চূড়ায়, মানে সব থেকে উঁচু জায়গায়, এর থেকে উঁচু জায়গার পৃথিবীতে নেই। তো আমি এখন পৃথিবীর রাজা। ওই যে ঠিক সেই সময় যে আমি এখন পৃথিবীর রাজা, সেই রাজা কতক্ষণের জন্য নিজেকে মনে হয়েছিল, মানে কতটুকু সময় আপনি থাকতে পেরেছিলেন এভারেস্টের চূড়ায়? প্রকৃতি হয়তো বেশ চাইনি আমি বেশি সময় সেখানে অবস্থান করি। আমি 12-13 মিনিটের বেশি সেখানে ছিলাম না। কারণ হলো ওয়েদার এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ওয়েদার আগে থেকে সারা রাতই খারাপ ছিল। যখন সন্ধ্যা রাতে অভিযানটা মানে ক্যাম্প 4 থেকে রওনা হই, ঠিক তখন থেকে ওয়েদার খারাপ, প্রচণ্ড উইন্ডি এবং তুষারপাত হচ্ছিল সারা রাতই। এর মধ্যেই আমরা উপরে উঠে যাই এবং সেদিন যে পরিমাণ মানুষ আমরা মানে ক্যাম্প 4 থেকে রওনা দিয়েছিলাম, তার অর্ধেকের বেশি মানুষ ফিরে এসছে, মানে সামিটের চূড়ায় না গিয়ে। তো আমরাও বারবার ভাবছিলাম যে চূড়ায় যেতে পারবো কি পারবো না, কিন্তু ওয়েদার এত খারাপ হয়ে গিয়েছিল যে চূড়ায় যখন পৌঁছানোর পরে মনে হলো যে এখন যত দ্রুত নামতে পারি, যদি বেঁচে থাকতে চাই, এবং যে পতাকাটা এখন তুলে ধরলাম, এই পতাকাটা যদি আমি ফিরিয়ে নিয়ে আমার দেশের মানুষের কাছে ফিরিয়ে না দিতে পারি, তাহলে তো এর কোনো মূল্য থাকলো না। তো আমাকে এই পতাকাটা এখন তাদের কাছে নিয়ে যেতে হবে, সেই জন্য বেঁচে থাকতে হবে। সো আমি বেশি সময় এখানে নষ্ট করব না। সো ওইখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলতে যে সময় লেগেছিল সেটাই করে শুধু ফিরে এসেছি। শুধু একটা আফসোস নিয়ে ফিরেছি, সেটা হলো যে আমি পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে আমি পৃথিবীটাকে দেখতে পারিনি মেঘের কারণে। এবং আরেকটা জিনিস, যে আমরা সবাই জানি যে এভারেস্টের যে পথটা সেটা একটা দুর্গম পথ, এবং এখানে আসলে আপনি যখন একটা পা ফেলছেন, সেই পা যদি ঠিক জায়গায় না পড়ে সেটা আসলে মৃত্যুর কারণও হতে পারে। তো এত সব কিছু জানার পরেও যখন আপনি এভারেস্টের প্ল্যান করছিলেন, ঠিক কোন বিষয়টা সেই সময় মাথায় ঘুরছিল? মাথায় তখন ঘুরছিল যে এরকম যে চ্যালেঞ্জ তো নেওয়ার জন্যই এই পর্বত আরোহী হয়েছি,
যে অন্য সব স্পোর্টসে না গিয়ে যে প্রতি মুহূর্ত নিজেকে চ্যালেঞ্জ নেওয়া যাবে, নিজেকে ছাড়িয়ে যাওয়ার একটা সুযোগ থাকে এখানে। এবং যেহেতু এখানে মৃত্যুর সাথে সবসময় লড়তে হয়, তো এর থেকে আর চ্যালেঞ্জময় স্পোর্টস আর কি হতে পারে। হ্যাঁ, তো সবথেকে কঠিন স্পোর্টসটাই বেছে নিয়েছি। তো সেজন্য যখন হেঁটে যাই তখন সবসময় মনে থাকে যে হ্যাঁ, আমি একটা সেকেন্ড এক সেকেন্ড পরে আমার কি হবে সেটা আমরা জানি না। কারণ যেটা বললেন যে এমন এমন জায়গা আছে যে জায়গাতে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তার মধ্যে যেমন খুম্বাইস ফলের কথা যদি বলতে যাই, সাউথ সামিটের কথা বলতে যাই, হিলারি স্টেপের কথা বলতে যাই, এই জায়গাগুলো ডেডলি জায়গা। তো সেই জন্য হ্যাঁ, ওখানে মানে হয় না যে বেঁচে আছি, মানে প্রতি মুহূর্তে তখন মনে হয় যে বেঁচে আছি, এটাই হলো। হ্যাঁ, এটাই। এবং এরকম কি হয়েছে কখনো যে এই মনে হলো যে এটাই মনে হয় আমার শেষ মুহূর্ত, এরকম কি কোনো সিচুয়েশনে পড়েছেন? আমার এরকম কখনো মনে হয়নি। আমি যখন সামনে এগিয়ে যাই তখন ভাবি যে আমি ফিরে আসার জন্যই যাচ্ছি, আমি এইটুকু বিশ্বাস নিয়ে যাই। যেমন খুম্বাইস ফল দিয়ে যখন যাওয়া হয়, খুম্বাইস ফলটা এরকম একটা জায়গা যে জায়গাটার মানে প্রত্যেকটা সেকেন্ড কাউন্ট করতে হয়। এবং শেরপারা যারা নিয়মিত সেই পথটাকে অতিক্রম করে, বারবার অতিক্রম করে, তাদের মুখের কথা হলো যে খুম্বাইস ফল একবার এ পাশ থেকে ও পাশে যেতে পারাটা মনে হলো একবার জীবন ফিরে পাওয়া। আর খুম্বাইস ফলটা কখনোই কোনো শেরপা হোক বা কোনো ক্লায়েন্ট হোক সহজে একা অতিক্রম করে না। এবং এটা মানে এতটাই ঝুঁকিপূর্ণ যে পাথরের মানে বরফের ফাটলের ভেতর দিয়ে ঢুকে যেতে হয়। তো হয় না যে এই জায়গাটা যখন অতিক্রম করে গেছি তখন পেছনে ফিরে তাকে ভাবলাম হ্যাঁ, বেশ তো আছি, বেঁচে আছি। এবং আপনি যখন হেঁটে গেলেন যে দার্জিলিং হয়ে তারপরে আপনি নেপালে ঢুকেছিলেন, তো ওই সময়টায় তো নেপালে বোধহয় রডোডেনড্রন ফুলটা ফোটার সময় ছিল, সেই ফুলটা কি দেখেছেন? আমি খুবই ভাগ্যবান যে রডোডেনড্রন ফুল সে সময় ফুটে গেছে এবং যে রাস্তা দিয়ে হেঁটে গেছি রাস্তা একদম লাল হয়ে বিছিয়ে আছে। আমি 6 কালারের রডোডেনড্রন দেখার সুযোগ পেয়েছি। আর যেহেতু আমি নেপালে ঢোকার পরেই আমি আবার কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পে গিয়েছিলাম, বেস ক্যাম্প ট্র্যাক করেছি অতি উচ্চতার সাথে বডিটাকে অ্যাক্লামাইটেজ করার জন্য। তো কাঞ্চনজঙ্ঘার রুটটা হলো কি একদম এই রুটে মানে মানুষ কম, মানে একদম হয় না যে এই ট্রেকার একদমই কম। আমরা যখন গেছি তখন একদম আমরাই ছিলাম, আমরা সম্ভবত 4-5 জনের বেশি আর দেখিনি আমাদের বাইরে। তো যে কারণে রডোডেনড্রন ফুলগুলো যে বিছিয়ে ছিল সেগুলো মনে হচ্ছিল তার উপর আমরাই প্রথম হেঁটে যাচ্ছি, আমাদের জন্য কেউ বিছিয়ে রেখেছে। অসাধারণ ছিল এবং প্রত্যেকটা গাছ মানে পাতার থেকে ফুলে ভরে আছে, ফুলে আছে। এবং নরমালি মনে হয় যে পাহাড় আমরা আসলে সচরাচর যেরকম দেখতে অভ্যস্ত যে সবুজ পাহাড়, সেই সময়টায় হয়তো পাহাড়টা ছিল লাল রঙের। লাল রং যেহেতু অনেকগুলো কালার হয় রডোডেনড্রনের, তো সেজন্য একটু অনেক কালারফুল ছিল। এবং এই সময়টাতে শুধু রডোডেনড্রন না, পাহাড়ে অনেক যে বন্য ফুলগুলো আছে সেই ফুল ছড়িয়ে মানে চারপাশে ছিল। এবং আমি মজার বিষয় হলো যে আমি এত ফুলের ছবি তুলেছি আমার এই হিমালয় জীবনে, হিমালয়ে যাওয়ার সুযোগে। আমার মনে হয় যে এগুলো নিয়ে কোনো একটা সময় একটা এক্সিবিশন করতে হবে। এবং এই যে যখন এভারেস্টের চূড়ায় উঠলেন, সেই এভারেস্টের বেস ক্যাম্প থেকেই তো আসলে ভীষণ রকম ঠান্ডা থাকে, যে ঠান্ডার কারণে আসলে আমাদের অনেক ধরনের শারীরিক সমস্যা দেখা যায়। তো আপনার কি এরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? আমার কখনোই হিমালয়ে আমার শারীরিক কোনো সমস্যা এখন পর্যন্ত দেখা দেয়নি। অতি উচ্চতায় যে সমস্যাগুলো হয়, শুধু মাথা ব্যথা যেটা হয় সবারই হয়, যেহেতু আমরা একটা উচ্চতায় থেকে আরেকটা উচ্চতায় গেলে একটু মাথা ব্যথা হয়, সেজন্য একটু ঘুমাতে পারলে অথবা কিছু সময় সেখানে থাকলে আস্তে আস্তে ওটা কমে যায়। তো আমার এমন কোনো বড় ধরনের কোনো অসুবিধা এখন অবধি পর্যন্ত হয়নি। এর আগে যতগুলো অভিযান করেছি কখনোই না। 6000 মিটার 7000 মিটার অভিযান করেছি, 8000 এভারেস্ট করলাম। আমি এভারেস্টের চূড়া পর্যন্ত গিয়েছি, আমার কখনো মনে হয়নি যে আমার মাথা ব্যথা করছে বা বমিটিং হচ্ছে বা অন্য কোনো হচ্ছে। ওই উচ্চতায় যে শারীরিক দুর্বলতাটা হয় সেটাই হয়েছে, এটা স্বাভাবিক হবে, কারণ দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকতে, ভারী খাবার খেতে পারি না, সেটা হয় স্বাভাবিক। কিন্তু অতি উচ্চতার যে সমস্যাগুলো হয় সেগুলো আমার কখনোই হয়নি। আমাদের সময় হয়েছে আলোচনা করতে করতে একটা বিরতি নেবার, বিরতির পরে ফিরে এসে আমরা এভারেস্টের আরো অসংখ্য গল্প শুনতে চাই। প্রাউড অফ ইউ অনুষ্ঠানে নিচ্ছে একটা বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার প্রাউড অফ ইউ অনুষ্ঠানে। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ইকরামুল হাসান শাকিল, বিরতির আগে আসলে আমরা কথা বলছিলাম যে এভারেস্টের যাত্রাটা নিয়ে। আমি একটু কথা বলতে চাই যে আপনার গ্রেট হিমালয়া ট্রেল, যেটা আপনি পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন, সেটাও তো আপনার জন্য একটা খুব কঠিন এবং চ্যালেঞ্জিং একটা যাত্রা ছিল, তাই নাকি?
সেটাকে যদি কঠিনের দিক থেকে বলতে যাই, চ্যালেঞ্জ মানে কঠিনের থেকে চ্যালেঞ্জের জায়গাটা বলতে যাই, যদি কঠিন তো অন্য, কঠিন এবং চ্যালেঞ্জ দুটি আলাদা বিষয়। চ্যালেঞ্জটা বেশি ছিল, আচ্ছা। এভারেস্টের থেকে বেশি চ্যালেঞ্জ ছিল। আমাকে যদি বলা হয় যে কোনটাকে তুমি বেশি রাখতে চাও যে চ্যালেঞ্জের জায়গা থেকে, সেটা আমি সবসময় আমি মানে দ্বিধাহীনভাবে বলতে পারি যে ওটা গ্রেট হিমালয় ট্রেল। কারণ হলো গ্রেট হিমালয় ট্রেলটা হিমালয়ের সব থেকে দুর্গম একটা ট্রেল, যেটা এর থেকে এখন পর্যন্ত মনে হয় বাংলা 50 জন সারা বিশ্বের পৃথিবীতে এখন অবধি পর্যন্ত 50 জনেরও কম মানুষ এটা করেছে, আচ্ছা, কিন্তু আচ্ছা। তালিকায় আছে 33 জন মানুষের আচ্ছা। নাম আছে। যেহেতু এটা একটা এজেন্সি করে থাকে নামের লিস্টটা, তো সেই জন্য ওইটা কোনো নেপাল গভর্নমেন্ট এটা নিয়ে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অর্গানাইজই করেনি আর কি। তো বাংলাদেশ থেকে আমি সেটা প্রথম মানে একমাত্র করেছি। আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আছে, ভারত, শ্রীলঙ্কা, এরা কেউ করেনি। তো সেই জায়গা থেকে বলতে পারি যে এই জার্নিটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। কারণ হলো এর রাস্তা সম্পর্কে জানা ছিল না একদমই, আর এটা কোনো নির্দিষ্ট কোনো রোড নেই। যেমন এভারেস্ট অভিযান করি, অন্নপূর্ণা অভিযান করি, কাঞ্চনজঙ্ঘা করি, সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট রোড আছে, নির্দিষ্ট ক্যাম্প আছে, ক্যাম্প 1, ক্যাম্প 2 সব নির্দিষ্ট আছে। কিন্তু আমি যে পথটা হেঁটেছি সেটা কোনো নির্দিষ্ট পথ নেই, সেটা কোনো ক্যাম্প নেই, সেটা কখন কোথায় থাকবো কিচ্ছু জানি না, কোন দিকে এরকম কি যাচ্ছি। হয়েছে যে হারিয়ে গেছেন? প্রতিদিনই হারিয়েছি, এমনও হয়েছে একদিনে 2-3 বার হারিয়েছি। এবং সব থেকে ভয়ঙ্করভাবে যেটা হারিয়েছিলাম, আমি সেই পথটা হারিয়ে 1.5 দিন সময় লেগেছিল আমার পথ খুঁজে পেতে। এবং এমন একটা জায়গায় গিয়ে সেখানে তাঁবু করে থাকতে হয়েছিল যে একদম নেপাল তিব্বত বর্ডারে গিয়ে একদম একটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা নিয়ে সেখান থেকে ফিরতে হয়েছিল, যে আমি জানি না আজকে কোথায় থাকবো, কোথায় খাবো। কারণ এমনও হয়েছে যে 15-20 দিন আমি কোনো মানুষেরই দেখা পাইনি। তখন মনে হয়েছে পৃথিবীতে একমাত্র মানুষ আমি। খাবার খেতে হতো জঙ্গল থেকে সংগ্রহ করে, মাশরুম সংগ্রহ করে খেয়েছি, যে জঙ্গলের থেকে যে ফল পাওয়া যায়, কিছু শাক পাওয়া যায়, সেগুলো সংগ্রহ করে খেয়েছি। এবং আমার সাথে কিছু খাবার থাকতো, সবসময় ড্রাই ফ্রুট থাকতো, সেগুলো খেয়েছি। তো এই যে চ্যালেঞ্জটা একা একা করতে হয়েছে, একাই আমি তাঁবু ক্যারি করেছি, আমার সব জিনিসপত্র। কিন্তু এরকম আমরা যতদূর জানি যে এরকম ট্রেলগুলোতে বা এরকম যাত্রাগুলোতে সবসময় সাথে একজন গাইড থাকে। আপনার সাথে কি গাইড ছিল না? আমার সাথে শুধুমাত্র রেস্ট্রিক্টেড যে এরিয়াগুলো, সেই জায়গাগুলোতে গাইড ছিল। তো এরকম 3-4টা জায়গায় আমার গাইড নিতে হয়েছে, আর বাকি যে পথটা ছিল সেটা আমি একাই ছিলাম। তো এই জায়গাটাতে আমি আমার পুরো অভিযানের মানে অভিযান কি, মানে হিমালয় অভিযানটা কি, সার্ভাইভ করাটা কেমন, সেটা আমি বুঝতে পেরেছি। আমরা অনেকে প্রোগ্রাম দেখি, বেয়ার গ্রিলসের একটা প্রোগ্রাম দেখে থাকি, একটা টেলিভিশনে দেখি, সে আমাদের শেখায় কিভাবে সার্ভাইভ করতে হয়, কিন্তু আমাকে সেই সার্ভাইভটা করতে হয়েছে। আরেকটা বিষয় যে আপনি ট্রেনিং নিয়েছেন ইন্ডিয়া থেকে, বাংলাদেশে কি যারা পর্বতারোহী হতে চায় তাদের ট্রেনিং এর কোনো ব্যবস্থা আছে? বাংলাদেশে প্রশিক্ষণের কোনো সুযোগ নেই, কারণ হলো বাংলাদেশে অতি উচ্চতা নেই। আমাদের সর্বোচ্চ উচ্চতা যেটা আছে সেটা 3,000-3,500 ফিট, নট মিটার না। হ্যাঁ, কারণ উচ্চতা শুরুই হয় হলো 8,000 ফিট উচ্চতা থেকে অতি উচ্চতার প্রবলেমগুলো দেখা দিতে থাকে। তো যদি আমরা ওই উচ্চতায় প্রশিক্ষণ নিতে যাই, আমাদের অবশ্যই 8,000 মিটার উচ্চতার উপরে যেতে হবে, গিয়ে প্রশিক্ষণ নিতে হবে। এবং আমাদের সলিড রক নেই যেখানে আমরা রক ক্লাইম্বিং শিখবো, আমাদের বরফ নেই যেখানে আমরা বরফের মধ্যে ক্লাইম্বিং শিখবো। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে সেই সুযোগটা নেই। বাংলাদেশে শুধু আমরা ফিজিক্যাল ফিটনেসটা তৈরি করতে পারি, আর আমাদের সেই প্রশিক্ষণটা নিতে হয় ইন্ডিয়া থেকে, না হয় নেপাল থেকে। যেহেতু আমাদের কাছে এই দুটাই আছে, না সুযোগ আছে। আর আমরা অল্প টাকার মধ্যে করতে পারি ইন্ডিয়া থেকেই, কিন্তু ইন্ডিয়ার যে প্রশিক্ষণটা করে এটা হলো ইন্ডিয়ান সেনাবাহিনী আন্ডারে করতে হয়। তো কিন্তু এখন অনেকটা ব্যয়বহুল হয়ে গেছে। আচ্ছা, আরেকটা বিষয় যে আমরা জানি যে এভারেস্টে যখন আপনারা উঠছেন তখন আসলে আপনাদের কাঁধে একটা ব্যাগ দেখা যায়, যে ব্যাগে আসলে অনেকগুলো জিনিসপত্র থাকে। জানতে চাই যে এই ব্যাগে হাইয়েস্ট আসলে কত কেজি নেওয়া যায়? না, এই ব্যাগে কত কেজি নেওয়া যায় সেটা হয়, সেখানে 30 কেজি পর্যন্ত নিতে পারবেন, 30-40 কেজি নিতে। যদি আপনি অ্যালুমিনিয়ামের জিনিস নেন তাহলে সেটা অনেক হবে যদি থাকে। তো আমরা মূলত ব্যবহার করি, যেমন আমরা তো বারবার উপরে যাওয়া আসা করি, তো আমরা কিছু কিছু জিনিস নিয়ে উপরে রেখে আসি। যেমন প্রথম বেস ক্যাম্পে থেকে আমরা যখন ক্যাম্প 2-তে যাই বা ক্যাম্প 1-এ 2-তে 3-তে যাই, তখন আমরা কিছু জিনিস উপরে রেখে আসি যেগুলো আমাদের নিচে লাগবে না, উপরে লাগবে। যেমন আমরা অক্সিজেন সিলিন্ডারগুলো উপরে রেখে আসা হয় আগে থেকেই। আমাদের স্লিপিং ব্যাগ আমরা একাধিক রাখি, যেটা বেস ক্যাম্প একটা ব্যবহার করি, আরেকটা স্লিপিং ব্যাগ আমরা ক্যাম্প 2-তে রেখে আসি। মানে এরকম করে আমরা কিছু কিছু জিনিস উপরে রেখে আসতে হয়। আর যখন একদম উপরে ক্যাম্প 4 থেকে যখন আমরা সামিট পুশ করি, একদম সামিট চূড়ার উদ্দেশ্যে রওনা হই, তখন আমরা শুধু কিছু যেমন ড্রাই শকস, এক্সট্রা হ্যান্ড গ্লাভস, কিছু শুকনো জামা কাপড়, মানে শীতের পোশাক
আলাদা কিছু নিয়ে নিই। আর অক্সিজেন সিলিন্ডারটা থাকে তখন আমাদের সাথে, অক্সিজেন সিলিন্ডার ক্যারি করতে হয়, যেটা আসলে অবশ্যই দরকার। এটা প্রত্যেক ক্লায়েন্ট সবাইকে নিজের অক্সিজেন সিলিন্ডার নিজেকে ক্যারি করতে হয়। যেমন আমার অক্সিজেন সিলিন্ডার, আমি 2টা সিলিন্ডার একসাথে ক্যারি করেছি, আর আমার 2টা সিলিন্ডার আমার শেরপা ক্যারি করেছে। আচ্ছা, তো এই সিলিন্ডারের ওজন এক একটা 4 কিলো করে, তো 2টা সিলিন্ডার মানে 8 কিলো হয়ে যায়, আরো কিছু নিলে 10 কিলোর মতো। অর্থাৎ আসলে যে আপনি কত কেজি ক্যারি করবেন এটা আসলে পুরোটা আসলে আপনার উপরে। আরেকটা বিষয় যে এই এভারেস্টের চূড়ায় আপনি যখন যাচ্ছেন, পথে নিশ্চয়ই অনেক ডেড বডি দেখতে পেয়েছিলেন আপনার কাছে শুনছি। হ্যাঁ, এইটা ডেড বডি আমি প্রথম যে ডেড বডিটা দেখি সেটা ক্যাম্প 4-এর আগে, ক্যাম্প 4-এর ঠিক পৌঁছানোর 5-10 মিনিট আগের একটা ডেড বডি দেখি। সেটা আমরা মানে লুৎসে ফেস্টটা অতিক্রম করে গিয়ে যখন আমি ক্যাম্প 4-এর ইয়েতে কাছাকাছি যাই তখন প্রথম ডেড বডি দেখি, এবং সেই ডেড বডি আমার যাওয়ার 3 দিন আগে মারা যায়। আমি 18 তারিখে সেখানে যাই, 15 তারিখে সে ভদ্র মারা যায়, সে ফিলিপাইনো এক ক্লাইম্বার। আমরা একই সাথে বেস ক্যাম্পেও আমরা একসাথে বসে কফি খেয়েছি, তো সে মারা যায়। আমি আগে থেকেই আমরা শুনতে পাই যে কে কখন কি অবস্থায় আছে, কে মারা যাচ্ছে বা কাউকে রেস্কিউ করা হলে, এগুলো আমরা সবাই বেস ক্যাম্পে সবাই জানতে পারছি। তো প্রথম আমি তার সেই ডেড বডিটা দেখি, তারপরে আমি দ্বিতীয় ডেড বডিটা দেখি হলো ক্যাম্প হিলারি স্টেপে। আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম ঠিক মানে হিলারি স্টেপ এমন একটা জায়গা, সে সরু একটা জায়গা, পাথরের জায়গা, মানে একজন গেলে একজন করে উঠে যেতে হয়, আরেকজন যদি নামতে হয় তাহলে দাঁড়িয়ে থাকতে হয়। অর্থাৎ মানে রাস্তাটাও আসলে খুবই চ্যালেঞ্জিং একটা রাস্তা। আমরা একদমই আলোচনা করতে করতে শেষ পর্যায়ে চলে এসেছি। একদম ছোট্ট করে আপনার কাছে 30 সেকেন্ডে জানতে চাই যে এর পরে আসলে কোথায় বাংলাদেশের পতাকাটা উঁচিয়ে ধরতে চান? আমি চাই পৃথিবীর দুর্গম যে পর্বতচূড়াগুলো আছে সারা পৃথিবীর বিভিন্ন দেশে বা বিভিন্ন ইয়েতে, আমি সেই দুর্গম পর্বতচূড়াগুলোতে বাংলাদেশের পতাকাটা তুলে ধরতে চাই। আর অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আজকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য, এবং আমরা চাই যে আপনি বাংলাদেশের পতাকা আরও এরকম অসংখ্য পর্বতচূড়ায় মেলে ধরেন। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। ডিবিসির সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।